আপনারা যদি এই 11টা গাইডলাইন আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসে আপনি ফলো করেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনার সেল পেতে কোনোই অসুবিধা হবে না এবং আপনার প্রতিষ্ঠান দিনের পর দিন এগিয়ে যাবে। আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্পের ভিডিও সেশন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আপনারা জানেন যে আমরা 90 দিনের আমাদের যে সেশনগুলো এগুলো ভিডিও আকারে এখন ইউটিউব লাইভের মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনারা এটা অনেক বেশি প্র্যাকটিস করতে পারেন, অনেক বেশি ধারণ করতে পারেন এবং পড়া এবং শোনা দেখার মধ্যে যে অনেক পার্থক্য সেটাও আপনারা সিরিয়াসলি বুঝতে পারেন। সেজন্য এই চেষ্টা। আমরা মার্কেটিং নিয়ে, সেলস নিয়ে কথা বলছিলাম। আজকে আপনাদেরকে মার্কেটিং করার জন্য, মার্কেটিংয়ে ভালো করার জন্য 11টা উপায় আমি বলার চেষ্টা করব। আরও অনেক উপায় আছে এবং এই 11টা উপায়ের মধ্যে আপনারা অনেকগুলো আপনারা জানেন। তারপরেও যদি ধারাবাহিকভাবে এই 11টা ফলো করেন, আমার মনে হয় যে আপনি ডেফিনেটলি আপনার প্রোডাক্ট নিয়ে, বিক্রি নিয়ে চিন্তা করার খুব বেশি চিন্তা করতে হবে না এবং আপনার সেল খুব সহজ হয়ে যাবে। নাম্বার 1 যে পয়েন্টটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যে প্রোডাক্টটা বাজারে নিয়ে এসেছেন এইটা মানুষকে জানাতে হবে, অ্যাওয়্যার করতে হবে যে আমার একটা প্রোডাক্ট এসেছে মার্কেটে, সো দিস ইজ দ্য প্রোডাক্ট। এইটা আপনাকে আপনার যে টার্গেট গ্রুপ, আপনার যে কাস্টমার গ্রুপ, যাদেরকে নিয়ে আপনি প্রোডাক্টটা বানিয়েছেন, যে উচ্চবিত্তদের নিয়ে, যা নাকি সবাইকে নিয়ে, নাকি মধ্যবিত্তদের নিয়ে, নাকি একেবারে নিম্ন মধ্যবিত্তদের নিয়ে আপনি এটা বানিয়েছেন, সেটা আপনাকে ওই টার্গেট গ্রুপ কাস্টমারের কাছে প্রথমে এটা জানাতে হবে এবং জানানোর জন্য আপনি কোন কোন মাধ্যম ব্যবহার করবেন সেটা আপনাকে ঠিক করতে হবে এবং অনেক মাধ্যম এখন ব্যবহার করা যায়, সেটা আপনি বেছে নেবেন। বাট প্রথম কথা হচ্ছে আপনার এই প্রোডাক্টটা বাজারে এসছে এটা জানাতে হবে। 2 নাম্বার হচ্ছে এখন নেটওয়ার্কিংয়ের যুগ, এখন ব্র্যান্ডিংয়ের যুগ। আপনার নিজেকে, আপনার প্রতিষ্ঠানকে এবং আপনার প্রোডাক্টকে ব্র্যান্ড করতে হবে এবং এই ব্র্যান্ডিং ছাড়া কিন্তু কোনো বিকল্প নেই। আপনি যত বেশি নেটওয়ার্কিং করবেন, যত বেশি ব্র্যান্ডিং করবেন আপনার প্রোডাক্টকে, তত বেশি মানুষ জানবে। প্রথম যে পয়েন্টটা বলছিলাম যে আপনি কিভাবে এটা মানুষের কাছে ছড়িয়ে দেবেন, যত বেশি ছড়িয়ে দিবেন তত আপনার সেল বাড়তে থাকবে। এবং কিছু সনাতনী, 3 নাম্বার যেটা বলতে যাচ্ছি, কিছু সনাতনী পদ্ধতি তো আছেই যেটা সবাই করে, লিফলেট, বিলবোর্ড, টিভিসি। এখন তো ফেসবুকের জন্য খুবই কম টাকায় বড় বড় টিভিসি মানুষ তৈরি করে, 1 মিনিট 1.5 মিনিটের টিভিসি তৈরি করে কম খরচে। সেগুলো করে অনেকে এগুলোকে অনেক অনেক টিভিসি ভাইরাল হয়ে যায়। কারণ এখানে যেটা আরেকটা বলার চেষ্টা করছি আমি এই টিভিসির কথা বলতে গিয়ে, সেটা হচ্ছে যে ইমোশনাল মার্কেটিংটা একটু মাথায় রাখতে হবে। যে আপনি যে প্রোডাক্টটা দিচ্ছেন, যে প্রোডাক্টটার কথা বলছেন, যে গল্পটা আপনি বলার চেষ্টা করছেন, সেটা একটা স্টোরি আকারে বলে এমন একটা ইমোশন দেয়া মানুষের মনে, যাতে মানুষের দাগ কাটে মনে। আপনি এরকম অনেক অ্যাড আপনারা দেখবেন টেলিভিশনে বা ফেসবুকে বা ইউটিউবে, আপনারা অ্যাড দেখবেন যেগুলো প্রচণ্ডভাবে দাগ কাটে। যেমন 2-1টা যদি আমরা এরকম বলি, যে এরকম দেখবেন যে ফোনের বিজ্ঞাপনে আপনি দেখবেন যে বলছে, বাবা তো তোমার কণ্ঠ কতদিন শুনি না। এটা একটা দারুণ আবেগ। তারপর আমরা কাছে আসার গল্প, দূরে যাওয়া, দূরে থেকে কাছে থাকার গল্প, এরকম অনেক শব্দ আছে যেগুলো ব্যবহার করে মানুষকে ব্যাপকভাবে, স্বপ্ন যাবে বাড়ি আমার, এরকম অনেক সুন্দর সুন্দর, ঈদের সময় এটা খুব বেশি চলে। সো এরকম অনেক লাইন আছে যেগুলো মানুষকে ভীষণভাবে আকর্ষণ করে। সেগুলোকে আপনি যদি মানুষের মনে দাগ কাটতে পারেন, এগুলো আপনাকে কিন্তু একটা বড় মাইলেজ দেবে। তারপর যেটা এখন বললাম যে এখন ডিজিটাল মার্কেটিংয়ের যুগ, 4 নাম্বার। আপনি ফেসবুকে ডেফিনেটলি আপনার একটা পেজ থাকতে হবে এবং সেইটাকে আপনাকে ডিজিটাল মার্কেটিং আপনি নানানভাবে আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন। আপনি রাইট আপ কন্টেন্ট দিতে পারেন, আপনি গ্রাফিক্স কন্টেন্ট দিতে পারেন, স্টিল কন্টেন্ট, আপনি যেটা একটু আগে বললাম, আপনি ভিজুয়াল কন্টেন্ট দিতে পারেন। এইটা আপনাকে প্রতিনিয়ত এই কন্টেন্ট দিতে হবে এবং মানুষের কাছে পৌঁছাতে হবে। আপনি লেখার মাধ্যমে হতে পারে, সেটা ছবির মাধ্যমে, স্টিল ছবির মাধ্যমে হতে পারে এবং সেটা ভিজুয়াল ভিডিওর মাধ্যমে হতে পারে। আপনাকে কিন্তু এই ডিজিটাল মার্কেটিংটা আপনার প্রোডাক্ট নিয়ে বা আপনার সার্ভিস নিয়ে কিন্তু করতে হবে। এবং আপনি যদি একটু বড় করে চিন্তা করেন, আপনার একটা ডেফিনেটলি ওয়েবসাইট থাকতে হবে, কারণ ফেসবুক নির্ভরতা কিন্তু একটা বিপজ্জনক। ধরেন কালকে আপনার ফেসবুক পেজ হারাই গেল,
অথরিটি ব্যান করে দিল বা ফেসবুক নিজেই বন্ধ হয়ে গেল, হতে পারে, নাথিং ইম্পসিবল। তখন আপনি কি করবেন? আপনার ব্যবসা, আপনার প্রতিদিন হয়তো 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা সেল হয়, আপনার সেলটা তো এই ফেসবুক নির্ভর। তাহলে এই ডিপেন্ডেন্সিটাও মাথায় রাখতে হবে। সো আপনাকে ওয়েবসাইটের, এটা হচ্ছে 5 নাম্বার, আপনাকে ওয়েবসাইটের একটা ব্যাকআপ প্ল্যান আপনাকে ডেফিনেটলি থাকতে হবে। তারপরে হচ্ছে যে আপনার প্রোডাক্ট কোয়ালিটি, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রোডাক্ট কোয়ালিটি যেটা হয়, আপনি যদি একটা ভালো মানের প্রোডাক্ট দেন, সেটার মান ভালো, প্রাইস ঠিক আছে, দেখতে ভালো, যদি টেস্টি খাবারের হয়, খেতে ভালো, পরনে হলে ডিজাইন ভালো, সেইটা যদি আপনি করতে পারেন, তাহলে পরে এটা কিন্তু মানুষের মুখে মুখে ছড়িয়ে যাবে, ওয়ার্ড অফ মাউথ যেটা বলে। এবং ওইরা কিন্তু রেফারেন্স কাস্টমার যেটাকে বলি আমরা, এই রেফারেন্স কাস্টমার তখন আপনার আসা শুরু হবে। এবং ইন্ডাস্ট্রির একটা ক্যালকুলেশন আছে যে মোটামুটি 40 থেকে 50% কাস্টমার কিন্তু নর্মালি রেফারেন্স কাস্টমার হয়। নতুন কাস্টমার অ্যাকুইজিশন কস্ট কিন্তু অনেক হাই। কখনো কখনো কোনো কোম্পানির রেফারেন্স কাস্টমার কিন্তু 60%ও হয়, 40% নতুন কাস্টমার হয়। সো রেফারেন্স কাস্টমার খুব ইম্পর্ট্যান্ট। রিপিট কাস্টমার আমরা যেটাকে বলি, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবং এটা করতে হলে আপনাকে প্রোডাক্ট কোয়ালিটি, মানে সততার সঙ্গে ব্যবসাটা করতে হবে। প্রোডাক্ট কোয়ালিটি, প্রোডাক্ট প্রাইস এবং প্রোডাক্ট ডেলিভারি, কাস্টমার সার্ভিস, এই জায়গাগুলোতে। এবং 7 নম্বরে যেটা আমি বলার চেষ্টা করছি, কাস্টমার সার্ভিস। মানে কাস্টমারকে ছোট করে, কাস্টমারকে কেয়ার না করে আসলে ব্যবসা করার দিন শেষ। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার প্রোডাক্ট যদি এরকম হয় যে আপনার প্রোডাক্টের আফটার সেল সার্ভিসের প্রয়োজনীয়তা আছে, সেইখানে আপনার একটা ব্যাপক, এটা কিন্তু মার্কেটিংয়ের অংশ। এখন আর এটাকে কাস্টমার কেয়ারটাকে আলাদা করে ভাববার কিন্তু কোনো কারণ নেই, কারণ আপনার কাস্টমার কেয়ারের উপরে আপনার রিপিট কাস্টমার নির্ভর করবে। সো প্রত্যেকটা জিনিস ইন্টার রিলেটেড। সো আপনি যদি এইখানে প্রপারলি মনোযোগ না দেন, আপনি কিন্তু কাস্টমার হারাবেন। কারণ আপনার দেখেন, রিপিট কাস্টমার পেতে বা রেফারেন্স কাস্টমার পেতে কিন্তু আপনার একটা টাকাও বিজ্ঞাপনের জন্য বা অন্যান্য নতুন কাস্টমার অ্যাকুইজিশনের জন্য কিন্তু খরচ হচ্ছে না। কি খরচ হচ্ছে? শুধু কেয়ার করতে গিয়ে খরচ হচ্ছে, তাকে সার্ভিস দিতে গিয়ে খরচ হচ্ছে। সো সেইটুকু দিয়ে আপনি কিন্তু রিপিট কাস্টমার পাচ্ছেন। সো এটা একটু মাথার মধ্যে ভীষণভাবে রাখতে হবে। তারপরে হচ্ছে আমি 8 নম্বরে যেটা বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে আপনি যে প্রোডাক্টই বিক্রি করেন না কেন, সেই প্রোডাক্টের কাস্টমারের একটা ডাটাবেস মেনটেন করবেন। আপনি কোন কাস্টমারদেরকে একবার সেল করলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই বিক্রি করে ফেলি। অবশ্য এটা এখন ওয়েবসাইটে বা ফেসবুকে খুব সহজ মেনটেন করা। ফেসবুকে কঠিন, ওয়েবসাইটে মেনটেন করা খুব সহজ। আপনাকে ফেসবুকে করা যায়। আপনি এই ডাটাবেসটা যদি মেনটেন করেন, আপনি যেটা হবে, আপনার প্রতিনিয়ত নতুন যে প্রোডাক্ট আসবে, আপনি খুব সহজে তাদেরকে ইমেল মার্কেটিং করে বা SMS মার্কেটিং করে বা ইনবক্স মার্কেটিং করে তাদেরকে কিন্তু আপনি জানাতে পারবেন যে আপনার নতুন প্রোডাক্ট আসছে। তখন আপনি পুরনো কাস্টমার থেকে আপনি কিন্তু আবার নতুন সেল পাবেন। সো এই ডাটাবেসটা মেনটেন করা খুবই জরুরি। তারপরে হচ্ছে যে আমি আগেই বলেছি যে প্রোডাক্ট কোয়ালিটিতে যেটা আপনার ওয়ার্ড অফ মাউথ, মানে এটাতে কোনোভাবেই কোনো ছাড় দেওয়া যাবে না। এটা প্রতিনিয়ত আপনাকে পুরাতন কাস্টমারকে বারবার আপনার কাছে ফেরত আনতে সাহায্য করবে। তারপর হচ্ছে বিক্রির, যদি 10 নম্বরে যেটা বলতেছে বিক্রির স্থান। আপনি যদি কোনো শোরুম করেন বা আপনি যদি একটা ফেসবুক পেজ করেন বা একটা ওয়েবসাইট করেন, এটা খুবই লুক্রেটিভ হতে হবে। মানে মানুষ দেখেই যেন সেখানে একটু ঢোকার, একটু দেখার আগ্রহ প্রকাশ করে। বা আপনি যদি একটা শোরুম করেন, একটা দোকান করেন, হোয়াটএভার, জায়গাটা খুব পরিচ্ছন্ন এবং বসলে মানুষের যাতে একটু আরাম লাগে, একটু শান্তি লাগে। আপনি দেখবেন নর্মালি আমরা কিন্তু একটু পরিচ্ছন্ন জায়গায়, পরিচ্ছন্ন রেস্টুরেন্টে আমরা খাবার দাবার খেতে যেতে একটু বেশি পছন্দ করি, যদি একটু টাকা বেশি হলেও। কারণ এটা কিন্তু মানুষের সহজাত এবং ব্যবহার, কাস্টমারের সঙ্গে তার যে ব্যবহার, এই ব্যবহারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সো এই জায়গাগুলোতে শোরুমের কাস্টমার সার্ভিস যেটা, বা ইনবক্সে যে কাস্টমার সার্ভিস যেটা, ডিজিটাল মার্কেটিংয়ে যে কাস্টমার সার্ভিসটা, এই জিনিসগুলোর উপরে খুবই গুরুত্ব দিতে হবে। এটা অসম্ভব নানানভাবে কাস্টমার সার্ভিস দিয়ে থাকে। কারণ ইনবক্সে দেয়, এটা এক ধরনের, টেলিফোনে দিচ্ছে কেউ আবার একদম সামনাসামনি কাস্টমার সার্ভিস দিচ্ছে। পুরো জায়গাটার মধ্যে কাস্টমার ইজ দ্য কিং, এইটা মাথায় রেখে তাকে কেয়ার করে এই জিনিসটা করতে হবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা, সেটা হচ্ছে যে নিজেকে একজন সেলসম্যান হতে হবে। এই অ্যাটিটিউডটা, এই মাইন্ডসেটটা খুব জরুরি। যে আমরা প্রত্যেকে, একটা কোম্পানি যেই কাজ করুক না কেন, একেবারে পিয়ন দারোয়ান থেকে শুরু করে CEO পর্যন্ত, প্রত্যেককে সেলসম্যান একটা অ্যাটিটিউড থাকতে হবে। যে আপনার কাছে, আপনি হয়তো আছেন,
আপনি হয়তো ফাইন্যান্সে কাজ করেন, আপনার কাছে সেলসের জন্য কোয়েরি আসলো, নট নেসেসারি আপনাকে এটা হয়তো কেউ নাই আপনাকে ফরওয়ার্ড করতে হবে, ইউ ডু ইট ওয়ান স্টপ, যেটাকে ওয়ান স্টপ সার্ভিস। আপনাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টকেই এই অ্যাটিটিউডটা থাকতে হবে যে আমাদের সেল বাড়াতে হবে, এবং সেল বাড়ানোর জন্য আমি যখনই সুযোগ পাবো সেলসে কন্ট্রিবিউট করার আমি করবো। সো আমি মনে করি এই 11টা গাইডলাইন আপনি যদি ফলো করেন, আপনার কোম্পানির সেল না বাড়ার কিন্তু কোনো কারণ নাই। আরও অনেক নতুন নতুন ওয়ে আমরা তো বললাম, ইমোশনাল মার্কেটিংয়ের কথা বললাম, খুবই আজকাল এটা খুবই খুবই জনপ্রিয় একটা মার্কেটিং, ভিজুয়ালাইজ ভিডিওর মাধ্যমে শ্যুট করে এটাকে তৈরি করা হয়, এবং সেখানকার এক একটা ডায়ালগ, এক একটা স্লোগান ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়, একসময় মানুষের মুখে মুখে চলে যায়। তখন এই প্রোডাক্টটাকে সেল করতে, মানুষের ওই প্রোডাক্টের ব্র্যান্ডিং করতে, ওই প্রোডাক্টের গুডউইল তৈরি করতে খুব একটা ঝামেলা হয় না। সো আমি আশা করব আপনারা যদি এই 11টা গাইডলাইন আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসে আপনি ফলো করেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনার সেল পেতে কোনোই অসুবিধা হবে না, এবং আপনার প্রতিষ্ঠান দিনের পর দিন এগিয়ে যাবে। সো ফলো দিস 11 টিপস। থ্যাংক ইউ।